আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 22 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সুমন বলল, এই তোমরা কি দেখো, তাড়াতাড়ি স্যারকে হাসপাতালে নিয়ে চলো। সুমন আমাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালো আর দেখে তিশা অজ্ঞান হয়ে পড়ে আছে। সুমন বলল, আজকে আমাদের জন্য এমন হয়েছে, স্যারকে কতবার বলেছি আমরা আছি, আপনি শুধু হুকুম দিবেন, কিন্তু আমাদের ভালোর জন্য স্যার নিজের জীবন দিয়েছেন। সাজিদ বলল, ভাইয়া আমি ঈশাকে বলবো হাসপাতালে আসতে। সুমন বলল, এই তুই পাগল হলি, ভাবিকে বললে ভাবি এসে পাগলামো করবে, এর থেকে আগে দেখি হাসপাতালে নিয়ে গিয়ে কি হয়, পরে সবাইকে বলা যাবে। আর ওই লাশগুলা কি করবি? সাজিদ বলল, ওদের বলেছি সব কয়টা থানাতে নিয়ে যেতে। দেখতে দেখতে হাসপাতালে চলে আসলো। এক এক করে গাড়ি থেকে 2 জন রোগীকে নামানো হলো। সুমন ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে লাগলো। সুমনের চিৎকার শুনে একসঙ্গে 2 জন ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার বলল, কি হয়েছে, এভাবে হসপিটালে চেঁচামেচি করছেন কেন? সুমন বলল, ডাক্তার আমার ভাইকে বাঁচান, ওর কিছু যাতে না হয়। ডাক্তার তিশার দিকে তাকিয়ে বলল, ম্যামের কি হয়েছে? এই সবাই ম্যামকে ভেতরে নিয়ে যাও আর সব ডাক্তারকে এক হতে বলো। সুমন বলল, আমি বলেছি আমার ভাইকে একটু দেখুন, না হলেও বাঁচবে না। ডাক্তার বলল, আপনার ভাইয়ের থেকে আমাদের ম্যামকে চিকিৎসা করা অনেক জরুরি। সুমন বলল, উনি উনার ভালোবাসা, ম্যাম আমার ভাইকে ভালোবাসে, আর আপনারা ওকে আগে চিকিৎসা করেন। ডাক্তার বলল, চিকিৎসা করানোর জন্য মিথ্যা বলেন, এখানে আপনার ভাইয়ের কোনো চিকিৎসা হবে না, অন্য কোথাও নিয়ে যান, আজকে আমাদের ম্যামকে দেখতে হবে। সাজিদ বলল, আমি একজন পুলিশ অফিসার, আমার কথা কি মানবেন না? আমি বলছি ওনাকে আগে আপনারা দেখুন, আর ম্যামের কিছু হবে না, উনি অনেকটা ভালো আছে। ডাক্তার বলল, সরি আপনার কথা মানতে পারলাম না, পারলে অপেক্ষা করুন, ম্যামকে আগে আমাদের বাঁচাতে হবে। এই সবাই চলো, এই বলে ডাক্তাররা চলে গেল। সুমন বলল, এখানে বড় লোকদের দাম বেশি, তাড়াতাড়ি অন্য হাসপাতালে চল, না হলে আবার সমস্যা হয়ে যেতে পারে। আমাকে পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল, কি হয়েছে ওনার, এভাবে দৌড়ে আসছেন কেন? সুমন বলল, প্লিজ ডাক্তার দেখেন, আমার ভাই কথা বলছে না, ওনাকে একটু দেখেন। ডাক্তার আমার নাকের কাছে হাত দিয়ে বলল, আরে ওনার তো শ্বাস প্রশ্বাস চলছে না, আমরা আর কি করব, মৃত রোগীকে কি আর চিকিৎসা করা যেতে পারে? সুমন ডাক্তারের পায়ে পড়ে বলল, প্লিজ ডাক্তার এমন কথা বলবেন না, আমার ভাইয়া মারা যেতে পারে না, এটা আমার বিশ্বাস, আপনি একটু দেখুন। ডাক্তার বলল, কি করছেন, থামেন আমি দেখছি, বলে আমাকে জরুরি বিভাগে ঢুকানো হলো। সুমন বলল, ওই ডাক্তারগুলাকে আমি ছাড়বো না। সাজিদ বলল, কি করবি বল ভাইয়া, আমার পুলিশের পোশাকেরও দাম দিল না। সুমন বলল, ভাবিকে এখন হাসপাতালে আসতে বল, তবে বলবি হালকা সমস্যা হয়েছে। সাজিদ বলল, ডাক্তাররা সবাই মিলে তিশাকে চিকিৎসা করছে। একজন নার্সকে বলল, ওনার মাকে কি খবর দেওয়া হয়েছে? নার্স বলল, জি স্যার, উনি প্রায় এসে গেছে। কিছুক্ষণ পর তিশার জ্ঞান ফিরল। ডাক্তার বলল, ম্যাম এখন আপনি কেমন আছেন? তিশা বলল, এই তো অনেকটাই ভালো ফিল করছি। আন্টি বললেন, মারে তোরে নিয়ে আমার খুব চিন্তা ছিল, যাক তোর কিছুই হয় নাই। তিশা বলল, আম্মু রনি কই? আন্টি বললেন, আমি কি জানি, আমাকে তো বলেছে শুধু এই হাসপাতালে তুই আছিস। তিশা বলল, ডাক্তার রনি কই, আমার রনি কই? এই বলে কান্না করে দিল। ডাক্তার বললেন, ম্যাম এই রনিটা আবার কে? তিশা বলল, আমাকে যারা নিয়ে আসছে ওদের সাথে আরেকজন রোগী ছিল না? ডাক্তার বলল, একজন ছেলে ছিল, দূর থেকে দেখে বুঝলাম ছেলেটা বাঁচতে পারবে না, আর বিশেষ করে আপনি এই হাসপাতালে আছেন, অন্য রোগীকে কিভাবে রাখি বলেন, তাই বলেছি অন্য হাসপাতালে নিয়ে যেতে, আর মনে হয় ওরা তাই করেছে। তিশা বলল, এটা হতে পারে না, রনির যদি কিছু হয় কাউকে আমি ছাড়বো না, আপনাদের উচিত ছিল আমার আগে ওকে চিকিৎসা করা। আমি 20 মিনিট সময় দিলাম, এই সময়ের ভেতরে রনিকে এখানে এনে চিকিৎসা করবেন, ও যদি না বাঁচে কাউকে ছাড়বো না আমি। আপনাদের সাহস কি করে হয় ওকে অন্য হাসপাতালে পাঠানোর? ও শুধু আমার ভালোবাসা না, ও আমার স্বামী। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত। পিএসজি ও সিরিয়া এখানে সহযোগী। বাংলাদেশ প্রিমিয়াম লিগ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট ও ফুটবল অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্রাশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়ে এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা রিদওয়ান 8 ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্টে থেকে অথবা গুগলে অনেক সন্ধান করে আমার প্রচার সংখ্যা রিদওয়ান 8 ব্যবহার করে জয়েন করো এবং বোনাস পাও। ডাক্তার বলল, ম্যাম আপনি শান্ত হন, আমরা দেখছি, মনে হয় আশেপাশে কোনো হাসপাতালে আছে। তিশা বলল, কোনো কথাই আমি শুনতে চাই না, ওকে কোথা থেকে এখানে আনবেন আমি বলতে পারি না,
তবে যা করবেন তাড়াতাড়ি করেন। ডাক্তার বলল জি ম্যাম। এই বলে সবাই আমার খোঁজ নিতে লাগলো। আন্টি বললেন মা শান্ত হ তুই। তিশা বলল কিভাবে শান্ত হব বলো মা, ও নিজের বুকে বোমা রেখে ওদের সহ ও ভেতরে ছিল, জানি না এখনো কেমন আছে। জানো মা, আমাকে যখন রনির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল আমি ওকে বলতে চেয়েছিলাম মরতে হয় যদি তাহলে দুইজন একসাথে মরবো, কিন্তু আমি কথাটাও বলতে পারলাম না। আমি ওকে অনেক ভালোবাসি আম্মু, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আন্টি বললেন চিন্তা করিস না মা, সবকিছু ঠিক হয়ে যাবে। দীর্ঘ 1 ঘন্টা পর ডাক্তার রুম থেকে বের হলো। সুমন বলল ডাক্তার আমার ভাই ভালো আছে তো, ওর তো কিছু হয় নাই? ডাক্তার বলল একটা বিষয় খুব অবাক লাগলো জানেন, আমি মনে করেছি ওর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, যার কারণে আমরা সবাই ওকে দেখে বলেছি মারা গেছে, কিন্তু যখন চিকিৎসা করি তখন দেখি ওর ভেতরে 100 ভাগের মাঝে 10 ভাগ শ্বাস প্রশ্বাস চলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা এই ডাক্তারি জীবনে আজকে প্রথম দেখলাম। ওই যে কথায় আছে না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে সে সমুদ্রের তলাতেও বেঁচে থাকে, আর যাকে মারতে চায় সে গাছের উপরে উঠেও বাঁচতে পারে না। সুমন বলল আমার ভাই বেঁচে যাবে তো? ডাক্তার বলল বাঁচার সম্ভাবনা এখন একটু হলেও হয়েছে, আর আমরা আমাদের চিকিৎসা করে যাব। যদি 90 ভাগ শ্বাস প্রশ্বাস চলে তাহলে হয়তো বাঁচতে পারে, আর বাকিটা আল্লাহর হাতে। এই বলে ডাক্তার চলে গেল। সুমন বলল আমি বলেছি না ভাইয়া বাঁচবে, দেখলি? সাজিদ বলল একটা বিষয় আসলেই অবাক করে, ওইখানে কেউই বাঁচে নাই, কিন্তু ভাইয়া কিভাবে যে বাঁচলো বুঝলাম না। একটু পর আম্মু আর ঈশা এসে গেল। ঈশা বলল আমার ভাইয়া কই? সাজিদ বলল আরে তুমি আসছো, চিন্তা করিও না, ভাইয়া এখন অনেক ভালো আছে। আম্মু বলল আমার ছেলের কি হয়েছে বাবা? সুমন বলল এই তো আন্টি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। আম্মু বলল আমি ওকে কতবার বলেছি দেখে শুনে রাস্তাঘাটে চলাচল করবি। সাজিদ বলল আম্মু আপনি কোনো চিন্তা করবেন না, ভাইয়ার কিছুই হবে না। ঈশা বলল তুমি কখন আসছো? সাজিদ বলল এই তো কিছুক্ষণ আগেই। মিথ্যা বলল, সত্যি বললে ঈশা কান্না করবে। সুমন সাজিদকে বলল ওই হাসপাতালের ডাক্তার এই হাসপাতালে কেন? সাজিদ বলল আমি কিভাবে জানবো, হয়তো ম্যাম পাঠিয়েছে। সুমন বলল বুঝতে পারছি ম্যাম পাঠিয়েছে। সুমন বলল বুঝতে পেরেছি, ওদেরকে ম্যাম পাঠিয়েছে। ডাক্তাররা সবাই এই হাসপাতালের ডাক্তারের রুমে গেল। কিছুক্ষণ পর সব ডাক্তার মিলে বাহিরে আসলো। ডাক্তার বলল এখান থেকে রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সুমন বলল না, আমার ভাইকে এখান থেকে কোথাও নিয়ে যেতে হবে না, এখানেই চিকিৎসা করব, আপনারাই তো ওকে হাসপাতাল থেকে বের করে দিয়েছেন। ডাক্তার বলল প্লিজ এমনটা বলবেন না, তাহলে আমাদের চাকরি চলে যাবে। এমনি ম্যাম আমাদের উপর অনেক রেগে আছে। সাজিদ বলল আপনাদের অনেক আগেই বলেছি ম্যাম আমার ভাইকে ভালোবাসে, তাও আপনি বুঝেন নাই, তো আমরা আর কি করতে পারি বলেন? ডাক্তার বলল এখন যদি আপনার পায়ে পড়া লাগে তাও আমি রাজি। আমরা আগে জানতাম না যে ম্যাম ওনাকে ভালোবাসে। বাহিরে গাড়ি আছে, আপনারা যান, আমরা রোগীকে নিয়ে আসছি। সুমন বলল আপনারা যখন যা বলবেন আমরা কি তাই করব নাকি? সাজিদ বলল বাদ দে ভাই, চল, আর দেখবেন এখন যেন ওর কিছু না হয়। ডাক্তার বলল আপনাদের চিন্তা করতে হবে না, সবকিছু আমরা দেখছি, আপনার ভাইয়ের কিছুই হতে দিব না। ঈশা বলল কি হয়েছে আমার ভাইয়ের? তুমি তো আমাকে কিছুই বললা না। সাজিদ বলল পরে বলবো, এখন চলো। ঈশা বলল কই যাব? সুমন বলল সব পরে বুঝিয়ে বলবো, এখন চলেন ভাবি। আম্মু আর ঈশাকে আগের হাসপাতালে নিয়ে আসলো, আর আমাকে নিয়ে ডাক্তাররা আসছে। হাসপাতালে এসে সবাই বসে আছে। সুমন বলল ভাবি এখানে তিশা ম্যামও আছে, দেখে আসেন। ঈশা বলল না আমি যাব না, ভাইয়ার নিষেধ আছে। সাজিদ বলল আরে তুমি যাও তো, কিছু হবে না, আমি দেখে নিব। ঈশা আর আম্মু তিশাকে দেখতে গেল। ঈশা বলল কেমন আছেন ম্যাম? তিশা বলল ঈশা তোমার ভাই এখন কেমন আছে? ঈশা বলল এখনো বলতে পারছি না, তবে ডাক্তার বলেছে ভালো আছে। আম্মু আন্টিকে বলল কি খবর বোন, তুমি কেমন আছো? আন্টি বললেন এই তো ভালো, আপনি? আম্মু বলল আলহামদুলিল্লাহ ভালো। তিশা বলল এই সব কিছু আমার জন্য হয়েছে, জানো ঈশা তোমার ভাই আমাকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিয়েছে। ঈশা বলল কি হয়েছে ম্যাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। তিশা বলল তাহলে শুনো। সব বলার পর ঈশা বলল আপনি অনেক খারাপ একটা মেয়ে, আপনার জন্য আমার ভাই কি না করেছে, আর সেদিন আপনার বাবা মারা গেছে দেখে আমার ভাইকে অপমান করে বের করে দিয়েছেন। কই আজকে আপনার আপন মানুষ কেউ তো আপনার পাশে নেই, শেষে তো আমার ভাইকেই পেলেন। আম্মু বলল ঈশা এভাবে কারোর সাথে কথা বলতে নাই, জানো না তুমি? তিশা বলল ওকে বলতে দেন, সব দোষ তো আমার, আমাকে মাফ করে দাও ঈশা। ঈশা বলল আমার কাছে মাফ চেয়ে কি করবেন, ভাইয়ার কাছে মাফ চান। আজকে আমার ভাইয়ের যদি কিছু হয়ে যেত তাহলে আমরা কিভাবে বাঁচতাম বলবেন? ডাক্তার বলল ম্যাম। তিশা বলল বলেন। ডাক্তার বলল ম্যাম আমরা আমাদের চেষ্টা করেছি, বাকিটা উপরওয়ালার হাতে, যদি 12 ঘন্টার ভেতরে জ্ঞান না ফিরে তাহলে সরি, আমরা ওনার শ্বাস প্রশ্বাস 10 থেকে 30 ভাগে আনতে পেরেছি, এখন আমরা আর কিছুই করতে পারবো না। তিশা বলল আমার সিটটা ওর পাশে দেন, আমি এখানে থাকবো না, ওর পাশে থাকতে চাই।
ডাক্তার বলল, কিন্তু ম্যাম আপনার শরীরটা অনেক খারাপ, আপনাকে দেওয়া যাবে না। আর এই রোগীর অবস্থা জটিল, যদি কিছু হয়ে যায় তাহলে হয়তো আপনি দায়ী থাকতে পারেন। তিশা বলল, না, ওর কিছু হবে না, আমার পুরো বিশ্বাস আছে, আর আপনাকে যা করতে বলেছি তাই করেন। ডাক্তার বলল, কিন্তু ম্যাম ওকে কোনো রকম ডিস্টার্ব করতে পারবেন না, নইলে রোগীর আরো সমস্যা হয়ে যেতে পারে। তিশা বলল, তিশাকে আমার পাশে যখন নিয়ে যাবে তখন তিশা বলল, আপনারা চলে যান, ওর পাশে আমি আছি, ওর কিছুই হবে না, এমনি আপনারা অনেক কষ্ট করেছেন। সুমন বলল, না ম্যাম, আমরা থাকি। আর আপনি এখন কেমন আছেন? তিশা বলল, এই তো আলহামদুলিল্লাহ, আগের তুলনায় একটু ভালো, কিন্তু এই পুলিশটা কে? ওকে তো চিনতে পারছি না, ওই বাড়িতেও ওকে দেখেছি, এখানেও দেখতেছি। ঈশা বলল, ম্যাম ও আমার স্বামী। তিশা বলল, খুবই দুঃখ পেলাম তোমার কথা শুনে। ঈশা, তোমার বিয়ে হয়ে গেছে আর আমাকে দাওয়াত দিলে না। ঈশা বলল, তখন তো আপনি আমাদের উপর রেগেছিলেন। তিশা বলল, আচ্ছা তোমরা চলে যাও, আমি ওর পাশে আছি। ঈশা বলল, না, আপনি এমনি অনেক অসুস্থ, আপনাকেও রেখে আমরা যেতে পারবো না। তিশাকে আমার পাশে একটা সিট দেওয়া হলো। ডাক্তার বলল, ম্যাম ওর খেয়াল রাখবেন, আর হাত পা অথবা যাই কিছু নড়াচড়া করে না কেন আমাদের তাড়াতাড়ি খবর দিবেন। তিশা বলল, ডাক্তার চলে যাওয়ার পর তিশা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আজকে অনেকদিন পর ওকে দেখতে পারছি মন ভরে। কিভাবে পারলে আমাকে ছেড়ে একা থাকতে? একটুও কি কষ্ট হয় নাই তোমার? আমি তো তোমার কারণে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, সেই 1 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছি, প্লিজ একবার ফিরে আসো না, কথা দিচ্ছি তোমাকে আর কখনো অবিশ্বাস করব না। এগুলো চিন্তা করছে আর তিশার চোখ দিয়ে পানি পড়ছে। তিশার চোখের পানি মুছে আমার কপালে একটা চুমু দিল। খুব তাড়াতাড়ি তোমার জ্ঞান ফিরবে, এটা আমার বিশ্বাস। আমার ভালোবাসা খাঁটি ছিল, আমি জানি তোমার কিছু হতে পারে না, অনেক অনেক ভালোবাসি তোমাকে। ঈশা বলল, এই নেন ম্যাম, খাবারগুলো খেয়ে নেন, সেই কখন থেকে খান নাই। তিশা বলল, কিভাবে খাবো বলো, ওকে রেখে আমি খেতে পারবো না। ঈশা বলল, ম্যাম একটা কথা বলতে পারি? তিশা বলল, আরেকবার যদি ম্যাম বলো তাহলে তোমার সাথেও আমি কথা বলবো না। মানলাম আমি অপরাধ করেছি, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? ঈশা বলল, আমিও তো আপনাকে ভাবি বলতে চাই, কিন্তু জোর করে তো কাউকে আর ভাবি ডাকা যায় না। তিশা বলল, তোমার ভাইকে আমি অনেক ভালোবাসি, ভুল একবারই করেছি, আর করতে চাই না, তুমি আমাকে ভাবি বলে ডাকবা, দরকার হলে তোমার ভাইয়ের পা ধরে আমি মাফ চাইবো। ঈশা বলল, থাকতে মূল্য দিতে হয় ম্যাম, যখন হারিয়ে যায় তখন কি আর হাজার ডাকলেও পাবেন? তিশা বলল, এভাবে বলো না, আমার রনির কিছু হতে পারে না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ঈশা বলল, আমার ভাইয়ের অবশ্যই কিছু হবে না, দেখিয়েন, এখন নেন, কোনো কিছু চিন্তা না করে হালকা খেয়ে নেন। তিশা বলল, আমি এখন কিছুই খেতে পারবো না, প্লিজ তুমি আর অনুরোধ করিও না। ঈশা বলল, তাহলে কি আমি থাকবো নাকি চলে যাব? তিশা বলল, সবাইকে নিয়ে চলে যাও, আমি আছি এখানে। ঈশা বলল, আপনি ভুলে যাবেন না এখানে আপনিও একজন রোগী। তিশা বলল, বলেছি তো কিছু হবে না, আমি আছি, আর আম্মুকে তোমাদের সাথে নিয়ে যাও, একা একা আম্মু থাকবে আমার ভালো লাগবে না। ঈশা বলল, ম্যাম আপনার চিন্তা করতে হবে না, তবে সবাইকে বলছি বাসায় যেতে, কেউ নাকি যাবে না। তিশা বলল, কেন, সবাই থেকে অযথা লাভ কি? ঈশা বলল, রাতে ভাইয়ার জ্ঞান ফিরবে, আমার বিশ্বাস আছে, আর সবাই এটাই মনে করে, তাই কেউ আর বাসায় যাবে না। তিশা বলল, তাই যেন হয় ঈশা। ঈশা বলল, আচ্ছা ভাবি আমি যাই তাহলে, আমাদের সবাইকে ডাক্তার থাকার ব্যবস্থা করে দিয়েছে। তিশা বলল, আচ্ছা। ঈশা চলে গেল। তিশা আমার পাশে এসে শুয়ে পড়ল। এই তোমার কখন জ্ঞান ফিরবে, আর কখন তোমাকে আমি বিয়ে করব? তুমি জানো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, জানো তোমার ঠিকানা ঠিকই পেয়েছিলাম, কিন্তু যাই নাই, কেন জানো? যখন শুনেছি তুমি নতুন ব্যবসা শুরু করেছো, তখন যদি আমি সামনে যেতাম তাহলে হয়তো তুমি আমার উপর রাগ করে সবকিছু শেষ করে দিতে, এজন্যই যাই নাই। কিন্তু বিশ্বাস করো, আমার উপর তোমার ভালোবাসা 1 সুতা পরিমাণও কমে নাই। আমি চেয়েছিলাম আবার নির্বাচন করতে, কিন্তু পারলাম না। আমি জানতাম না আমার আপনজন আমার শত্রু হবে, জানলে সব ময়লা আবর্জনা আগেই পরিষ্কার করে তারপর মাঠে নামতাম। কিন্তু ওই মারিয়া কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে? তোমার থেকেও আমি মারিয়াকে বেশি বিশ্বাস করতাম, হয়তো এই বিশ্বাসের মূল্য ও দিতে পারে নাই। জানো, যখন আমাকে মারা হচ্ছিল তখন মনে হচ্ছিল আমি আর বাঁচতে পারবো না, আমি মারা যাব, খুব কষ্ট হচ্ছিল আমার। আমি এত কষ্ট কোনোদিনই পাই নাই। মারিয়া এত বেইমান কিভাবে হতে পারে? আমাকে রড দিয়ে ও কিভাবে মারতে পারলো? আমি যখন জানতে পারলাম আমি মারা যাব, তখন এক মুহূর্তের জন্য তোমার চেহারাটা আমার সামনে ভেসে উঠলো, তখন খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকে। আমি তখন জানতাম না আমি বাঁচবো নাকি মারা যাব, শুধু একটা নজর তোমাকে দেখতে চেয়েছিলাম। কিন্তু যখন তোমাকে দেখি তখন আমি এটা জানতাম যে তোমার জীবন দিয়ে হলেও আমাকে বাঁচাবে। তখন দেহে একটু প্রাণ ফিরে পেয়েছি। ওই সময় তোমাকে দেখে খুব ভালো লেগেছিল আমার। আমি জানতাম তুমি আমার পাশে সব সময় আছো। তোমার বুকে যখন বোমা বাঁধা ছিল, বিশ্বাস করো, তখন আমি যেতে চাইছিলাম না। তখন চেয়েছি বাঁচলে দুইজন একসাথে বাঁচবো, না হলে একসাথে মারা যাব। আমার ভেতরে তখন এই শক্তি ছিল না যে তোমাকে জড়িয়ে ধরবো, কিন্তু আমি পারলাম না।
আমার জন্য কেন তুমি জীবন দিলে বলো? আমি কি করে তোমার সামনে মুখ দেখাবো? আমি যে তোমাকে এতটা ভালোবাসতে পারি নাই। আমাকে কি পারবে মাফ করে নতুন জীবন শুরু করতে? ওই ওঠো না, আমি তো আর সহ্য করতে পারছি না। তিশা এসব বলছে আর কান্না করছে। হঠাৎ দেখতে পারলো আমার বাম হাতের একটা আঙ্গুল হালকা করে নড়তেছে। তিশা ঈশাকে জোরে ডাক দিয়ে বলল, কই তোমরা, তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বলো। সুমন বলল, কি হয়েছে ম্যাম? তিশা বলল, ওর একটা হাতের আঙ্গুল এইমাত্র নড়তে দেখলাম, তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বলো। সুমন দৌড়ে ডাক্তারের কেবিনে চলে গেল। ডাক্তার তাড়াতাড়ি এসে দেখে যে তিশা সত্যি কথাই বলেছে। ডাক্তার বলল, ম্যাম আপনি একটু বাইরে যেতে পারবেন? না হলে আমরা ওর চিকিৎসা করতে পারবো না। ঈশা বলল, আসেন আমি ধরে নিচ্ছি। তিশাকে ধরে ঈশা বাহিরে নিয়ে গেল। তিশা বলল, আমি জানি ওর কিছু হতে পারে না। সুমন এইদিকে আসো। সুমন বলল, জি ম্যাম কি হয়েছে? তিশা বলল, কাজীকে খবর দাও, এখানে আসতে বলো। ঈশা বলল, কি বলছেন? এখানে কাজী এসে কি করবে? তিশা বলল, এত বুঝে তোমার কি? সুমন, যা বলেছি তাই করো। ঈশা বলল, বুঝেছি আপু, আপনার মাথা খারাপ হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা পর ডাক্তার বের হলো। ঈশা বলল, আমার ভাইয়া এখন কেমন আছে? ডাক্তার বলল, আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ভালো আছেন। একটু পর ওনার জ্ঞান ফিরবে, তখন সবাই দেখা করতে পারবেন।